আসো, তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। আমি কি বেশি লেট করে ফেলেছি? না না, বসো না, বসো। প্লিজ বসো। আমি জানি তুমি রাজি হবে। তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই মিথ্যা হতে পারে না। আর আজকে আমি অনেক খুশি। সত্যি? সত্যি অনেক খুশি। তুমি অনেক খুশি হয়েছো না? কারণ আমি তোমার সন্তানের বাবা হবো। এর থেকে আনন্দের সংবাদ আর কি হতে পারে বলো? কিন্তু আফসোস, এই সন্তানের বাবা তো আর তুমি না। যদি করানোর সুযোগ দাও তাহলে অবশ্যই করাবো। মনে করার কি আছে? তুমি এত শখ কইরা আমার জন্য একটা জিনিস আনছো, তোমার শখের একটা দাম আছে না? তোমার শখেরও তো দাম দিতে হবে। আসো পড়াই। আসো আসো, না না, পড়াই দাও পড়াই দাও। আজকে আমি সত্যি অনেক খুশি। ধরো, যে মানুষ একদিন রাস্তা থেকে উঠে কোটিপতি হয়েছিল সে আবার রাস্তায় নামতে পারে, কিন্তু যে মানুষ ধুলো থেকে উঠতে জানে সে ধুলোকেই হীরা বানাতে জানে। অনেক সেই মানুষ, আর এই নাটক সেই মানুষের গল্প। দর্শক বন্ধুরা, বাংলাদেশের ওয়েব ড্রামার জগতে প্রতিদিন অসংখ্য নাটক মুক্তি পায়, অসংখ্য গল্প বলা হয়, অসংখ্য চরিত্র তৈরি হয়, কিন্তু সেই নাটকগুলোর মধ্যে হাতে গোনা কয়েকটিই থাকে যেগুলো দেখার পরেও মাথার ভেতরে গেঁথে থাকে, ঘুরতে থাকে, ভাবাতে থাকে, রাতের বেলা ঘুমানোর আগে মনে পড়ে এবং সকালে উঠে আবার দেখতে ইচ্ছা করে। আর গরিব ঘরের রাজপুত্র হলো ঠিক সেই বিরল নাটকগুলোর একটি, যেটি শুধু চোখকে নয় মনকে নাড়া দেয়, শুধু কান্না আনি না, বরং ভেতরে ভেতরে একটা আগুনও জ্বালিয়ে দেয়। সেই আগুন হলো প্রতিশোধের আগুন, ন্যায় বিচারের আগুন, আর একজন অপমানিত মানুষের ঘুরে দাঁড়ানোর আগুন, যা দর্শক একবার অনুভব করলে আর এই নাটক ছাড়তে পারবেন না। এই নাটকের গল্পের কেন্দ্রে আছে অনিক, একজন স্বপ্নবাজ, সৎ, পরিশ্রমী মানুষ যে নিজের হাতে তার ভাগ্য গড়েছিল, কোটিপতি হয়েছিল, ভালোবেসে বিয়ে করেছিল, একটি পরিবার গড়ার স্বপ্ন দেখেছিল। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য ছিল যে সে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল তারাই তাকে সবচেয়ে বেশি ঠকিয়েছে। কারণ তার প্রিয় বন্ধু রাতুল, যাকে সে রাস্তা থেকে তুলে এনে তার কোম্পানির ম্যানেজার বানিয়েছিল, যোগ্যতার চেয়ে দ্বিগুণ বেতন দিয়েছিল, নিজের ভাইয়ের মতো ভালোবেসেছিল, সেই রাতুলই তিলে তিলে পরিকল্পনা করে অনেকের সবকিছু কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করেছিল। আর এই ষড়যন্ত্রের জাল এতটাই সূক্ষ্ম এবং দীর্ঘমেয়াদী ছিল যে অনেক সেটা টের পাওয়ার আগেই তার কোম্পানির সকল সম্পদ, তার সম্মান এবং তার স্ত্রীর বিশ্বাস সবকিছু একে একে হাতছাড়া হয়ে যায়। এবং এই হারানোর মুহূর্তটাই হলো এই নাটকের সবচেয়ে শক্তিশালী দৃশ্য। কারণ একজন মানুষ যখন সবকিছু হারায় তখন সে যেভাবে প্রতিক্রিয়া দেখায় সেটাই তার আসল পরিচয় প্রকাশ করে। আর অনেক সেই মুহূর্তে ভেঙে পড়েনি, বরং সে চুপ হয়ে গেছে। এবং যারা বাংলা নাটক দেখেন তারা জানেন যে চুপ থাকা মানে হার মানা নয়, চুপ থাকা মানে পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি নেওয়া। আর অনেকের সেই প্রস্তুতিই হলো এই নাটকের মূল উত্তেজনার উৎস। এখন আসা যাক মেঘলার চরিত্রে। মেঘলা এই নাটকের সবচেয়ে আশ্চর্যজনক চরিত্র, কারণ সে যখন প্রথমবার পর্দায় আসে তখন সে একজন সাধারণ মেয়ে, গরিব পরিবারের মেয়ে, যে শুধু ভালোবাসে এবং ভালোবাসা পেতে চায়। কিন্তু ধীরে ধীরে যখন উন্মোচিত হতে থাকে যে সে শালিমা বিল্ডার্সের মালিক, যে তার পালিত বাবা মায়ের কোটি কোটি টাকার ব্যবসার উত্তরাধিকারী, তখন দর্শকের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খায়, এই মেয়েটি কি শুধু একটি সম্পদশালী নারী, নাকি সে সত্যিকারের একজন শক্তিশালী মানুষ? এবং নাটক যতই এগোয় ততই স্পষ্ট হয় যে মেঘলা শুধু টাকার মালিক নয়, সে একটি অসাধারণ মানসিক শক্তির অধিকারী। সে তার অনাগত সন্তান হারিয়েছে, সে স্বামীকে ভুল বুঝেছে, সে একা লড়েছে, সে কেঁদেছে, ভেঙেছে, কিন্তু সে কখনো মিথ্যার কাছে মাথা নোয়ায়নি। আর যখন রাতুলের আসল চেহারা তার সামনে উন্মোচিত হয়েছে তখন সে যেভাবে শান্তভাবে একে একে রাতুলের সব অস্ত্র কেড়ে নিয়েছে সেটা দেখলেই গায়ে কাটা দেয়। বুকে এক ধরনের শীতল আনন্দ জেগে ওঠে, যাকে বলে
পোয়েটিক জাস্টিস, অর্থাৎ ন্যায় বিচার যখন ঠিক সেভাবেই আসে যেভাবে আসা উচিত। রাতুলের চরিত্র বিশ্লেষণ না করলে এই নাটকের রিভিউ সম্পূর্ণ হবে না, কারণ রাতুল এই নাটকের সবচেয়ে বহুস্তরীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর চরিত্র। সে ভিলেন, কিন্তু সাধারণ ভিলেন নয়, কারণ সে হাসে, সে রসিকতা করে, সে বন্ধুত্বের ভাষায় কথা বলে, সে ফুটা কপাল অফ দ্য ইয়ার বলে অ্যাওয়ার্ড দেয়। এই রসিকতার আড়ালে সে যে কতটা ঠান্ডা মাথার শিকারী তা বোঝা যায় যখন দেখা যায় সে বছরের পর বছর অপেক্ষা করেছে, পরিকল্পনা করেছে, একে একে ঘুঁটি সাজিয়েছে। আনিস চৌধুরীর সাথে অনিকের চুক্তি বাতিল করিয়েছে, মেঘলাকে কিডন্যাপ করিয়ে অনিকের উপর দোষ চাপিয়েছে, চাচা চাচিকে ব্যবহার করে অনিকের অনাগত সন্তান নষ্ট করিয়েছে এবং সবশেষে অনিকের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে দিয়ে সম্পদ হস্তান্তরের কাগজে সই করিয়ে নিয়েছে। এবং এই সব কিছু করার পরেও সে হাসছে, মজা করছে, কারণ রাতুল জানে যে মানুষ পড়ে গেছে সে সহজে উঠতে পারবে না। কিন্তু রাতুল একটা জিনিস ভুলে গেছে। সে ভুলে গেছে যে অনেক সাধারণ মানুষ নয়। গরিব ঘরের রাজপুত্র যখন সিংহাসনে বসে তখন সে রাজা হয়, আর যখন সে সিংহাসন থেকে নামে তখন সে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ তার হারানোর আর কিছু থাকে না। এই নাটকের সংলাপ নির্মাণ নিয়ে আলাদাভাবে বলা দরকার, কারণ এই নাটকের প্রতিটি সংলাপ শুধু কথা নয়, প্রতিটি সংলাপ একটি অস্ত্র, একটি তীর, যা সরাসরি দর্শকের বুকে গিয়ে বিঁধে। যেমন যখন মেঘলা রাতুলকে বলে তুই অনিকের পায়ের নখেরও যোগ্য না, তখন দর্শকের মুখে নিজে থেকেই একটা হাসি ফুটে ওঠে। আর যখন অনিক বলে আহত বাঘ যখন ফিরে আসে তখন জঙ্গল কাঁপিয়ে ফিরে আসে, তখন দর্শকের বুকের ভেতরে একটা আগুন ধরে যায়, একটা শক্তি আসে, একটা বিশ্বাস জন্মায় যে ন্যায় একদিন প্রতিষ্ঠিত হবেই। এই সংলাপগুলো এই নাটকের আত্মা। এগুলো ছাড়া এই নাটক শুধু একটি গল্প হতো। এই সংলাপগুলোর কারণেই এটি একটি অভিজ্ঞতা হয়ে উঠেছে। নাটকের পারিবারিক সম্পর্কের চিত্রায়নও অত্যন্ত বাস্তবসম্মত। চাচা চাচির বিশ্বাসঘাতকতা যে কতটা গভীরভাবে অনেককে আঘাত করে সেটা তার কথায় প্রকাশ পায়, যখন সে বলে আমি এতিম একটা ছেলে, তোমাদের আমি অনেক ভালোবেসে নিজ বাড়িতে থাকতে দিয়েছিলাম। এই কথাটুকুর মধ্যে একটি মানুষের সারা জীবনের একাকিত্ব, ভালোবাসার আকাঙ্ক্ষা এবং বিশ্বাসঘাতকতার যন্ত্রণা একসাথে ধরা আছে। আর এটাই এই নাটকের সবচেয়ে বড় শক্তি, যে এটি মানুষের অনুভূতির সবচেয়ে গভীর জায়গায় হাত দেয়। তাই দর্শক বন্ধুরা, যদি আপনারা এমন একটি নাটক খুঁজে থাকেন যেখানে আছে প্রেম, আছে বিশ্বাসঘাতকতা, আছে কর্পোরেট ষড়যন্ত্র, আছে পারিবারিক দ্বন্দ্ব, আছে প্রতিশোধ এবং সবশেষে আছে একটি মানুষের ফিনিক্স পাখির মতো ছাই থেকে উঠে আসার গল্প, তাহলে গরিব ঘরের রাজপুত্র আপনার জন্যই তৈরি। চোখ রাখুন, মন দিয়ে দেখুন এবং অপেক্ষা করুন, কারণ এই নাটকের সেরা মুহূর্তগুলো এখনো আসতে বাকি। যে মানুষ একদিন রাস্তা থেকে উঠে কোটিপতি হয়েছিল সে আবার রাস্তায় নামতে পারে, কিন্তু যে মানুষ ধুলো থেকে উঠতে জানে সে ধুলোকে হীরা বানাতে জানে। অনেক সেই মানুষ, আর এই নাটক সেই মানুষের গল্প। দর্শক বন্ধুরা, বাংলাদেশের ওয়েব ড্রামার জগতে প্রতিদিন অসংখ্য নাটক মুক্তি পায়, অসংখ্য গল্প বলা হয়, অসংখ্য চরিত্র তৈরি হয়, কিন্তু সেই নাটকগুলোর মধ্যে হাতে গোনা কয়েকটিই থাকে যেগুলো দেখার পরেও মাথার ভেতরে গেঁথে থাকে, ঘুরতে থাকে, ভাবাতে থাকে, রাতের বেলা ঘুমানোর আগে মনে পড়ে এবং সকালে উঠে আবার দেখতে ইচ্ছা করে। আর গরিব ঘরের রাজপুত্র হলো ঠিক সেই বিরল নাটকগুলোর একটি, যেটি শুধু চোখকে নয় মনকে নাড়া দেয়, শুধু কান্না আনে না, বরং ভেতরে ভেতরে একটা আগুনও জ্বালিয়ে দেয়। সেই আগুন হলো প্রতিশোধের আগুন, ন্যায় বিচারের আগুন, আর একজন অপমানিত মানুষের ঘুরে দাঁড়ানোর আগুন, যা দর্শক একবার অনুভব করলে আর এই নাটক ছাড়তে পারবেন না। এই নাটকের গল্পের কেন্দ্রে আছে অনিক, একজন স্বপ্নবাজ, সৎ, পরিশ্রমী মানুষ যে নিজের হাতে তার ভাগ্য গড়েছিল, কোটিপতি হয়েছিল, ভালোবেসে বিয়ে করেছিল, একটি পরিবার গড়ার স্বপ্ন দেখেছিল। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য ছিল যে সে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল তারাই তাকে সবচেয়ে বেশি ঠকিয়েছে। কারণ তার প্রিয় বন্ধু রাতুল, যাকে সে রাস্তা থেকে তুলে এনে তার কোম্পানির ম্যানেজার বানিয়েছিল, যোগ্যতার চেয়ে দ্বিগুণ বেতন দিয়েছিল,
নিজের ভাইয়ের মতো ভালোবেসেছিল। সেই রাতুলি তিলে তিলে পরিকল্পনা করে অনেকের সবকিছু কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করেছিল। আর এই ষড়যন্ত্রের জাল এতটাই সূক্ষ্ম এবং দীর্ঘমেয়াদী ছিল যে অনেক সেটা টের পাওয়ার আগেই তার কোম্পানির সকল সম্পদ, তার সম্মান এবং তার স্ত্রীর বিশ্বাস সবকিছু একে একে হাতছাড়া হয়ে যায়। এবং এই হারানোর মুহূর্তটাই হলো এই নাটকের সবচেয়ে শক্তিশালী দৃশ্য। কারণ একজন মানুষ যখন সবকিছু হারায় তখন সে যেভাবে প্রতিক্রিয়া দেখায় সেটাই তার আসল পরিচয় প্রকাশ করে। আর অনেক সেই মুহূর্তে ভেঙে পড়েনি, বরং সে চুপ হয়ে গেছে। এবং যারা বাংলা নাটক দেখেন তারা জানেন যে চুপ থাকা মানে হার মানা নয়, চুপ থাকা মানে পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি নেওয়া। আর অনেকের সেই প্রস্তুতিই হলো এই নাটকের মূল উত্তেজনার উৎস। এখন আসা যাক মেঘলার চরিত্রে। মেঘলা এই নাটকের সবচেয়ে আশ্চর্যজনক চরিত্র। কারণ সে যখন প্রথমবার পর্দায় আসে তখন সে একজন সাধারণ মেয়ে, গরিব পরিবারের মেয়ে, যে শুধু ভালোবাসে এবং ভালোবাসা পেতে চায়। কিন্তু ধীরে ধীরে যখন উন্মোচিত হতে থাকে যে সে শালিমা বিল্ডার্সের মালিক, যে তার পালিত বাবা মায়ের কোটি কোটি টাকার ব্যবসার উত্তরাধিকারী, তখন দর্শকের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খায়। এই মেয়েটি কি শুধু একটি সম্পদশালী নারী, নাকি সে সত্যিকারের একজন শক্তিশালী মানুষ? এবং নাটক যত এগোয় ততই স্পষ্ট হয় যে মেঘলা শুধু টাকার মালিক নয়, সে একটি অসাধারণ মানসিক শক্তির অধিকারী। সে তার অনাগত সন্তান হারিয়েছে, সে স্বামীকে ভুল বুঝেছে, সে একা লড়েছে, সে কেঁদেছে, ভেঙেছে, কিন্তু সে কখনো মিথ্যার কাছে মাথা নোয়ায়নি। আর যখন রাতুলের আসল চেহারা তার সামনে উন্মোচিত হয়েছে তখন সে যেভাবে শান্তভাবে একে একে রাতুলের সব অস্ত্র কেড়ে নিয়েছে সেটা দেখলে গায়ে কাটা দেয়। বুকে এক ধরনের শীতল আনন্দ জেগে ওঠে, যাকে বলে পোয়েটিক জাস্টিস। অর্থাৎ ন্যায় বিচার যখন ঠিক সেভাবেই আসে যেভাবে আসা উচিত। রাতুলের চরিত্র বিশ্লেষণ না করলে এই নাটকের রিভিউ সম্পূর্ণ হবে না। কারণ রাতুল এই নাটকের সবচেয়ে বহুস্তরীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর চরিত্র। সে ভিলেন, কিন্তু সাধারণ ভিলেন নয়। কারণ সে হাসে, সে রসিকতা করে, সে বন্ধুত্বের ভাষায় কথা বলে, সে ফুটা কপাল অফ দ্য ইয়ার বলে অ্যাওয়ার্ড দেয়। এই রসিকতার আড়ালে সে যে কতটা ঠান্ডা মাথার শিকারী তা বোঝা যায় যখন দেখা যায় সে বছরের পর বছর অপেক্ষা করেছে, পরিকল্পনা করেছে, একে একে ঘুঁটি সাজিয়েছে। আনিস চৌধুরীর সাথে অনেকের চুক্তি বাতিল করিয়েছে, মেঘলাকে কিডন্যাপ করিয়ে অনেকের উপর দোষ চাপিয়েছে, চাচা চাচিকে ব্যবহার করে অনেকের অনাগত সন্তান নষ্ট করিয়েছে এবং সবশেষে অনেকের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে দিয়ে সম্পদ হস্তান্তরের কাগজে সই করিয়ে নিয়েছে। এবং এই সব কিছু করার পরেও সে হাসছে, মজা করছে। কারণ রাতুল জানে যে যে মানুষ পড়ে গেছে সে সহজে উঠতে পারবে না। কিন্তু রাতুল একটা জিনিস ভুলে গেছে। সে ভুলে গেছে যে অনেক সাধারণ মানুষ নয়, গরিব ঘরের রাজপুত্র যখন সিংহাসনে বসে তখন সে রাজা হয়, আর যখন সে সিংহাসন থেকে নামে তখন সে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। কারণ তার হারানোর আর কিছু থাকে না। এই নাটকের সংলাপ নির্মাণ নিয়ে আলাদাভাবে বলা দরকার। কারণ এই নাটকের প্রতিটি সংলাপ শুধু কথা নয়, প্রতিটি সংলাপ একটি অস্ত্র, একটি তীর, যা সরাসরি দর্শকের বুকে গিয়ে বিঁধে। যেমন যখন মেঘলা রাতুলকে বলে তুই অনেকের পায়ের নখেরও যোগ্য না, তখন দর্শকের মুখে নিজে থেকেই একটা হাসি ফুটে ওঠে। আর যখন অনেক বলে আহত বাঘ যখন ফিরে আসে তখন জঙ্গল কাঁপিয়ে ফিরে আসে, তখন দর্শকের বুকের ভেতরে একটা আগুন ধরে যায়, একটা শক্তি আসে, একটা বিশ্বাস জন্মায় যে ন্যায় একদিন প্রতিষ্ঠিত হবেই। এই সংলাপগুলো এই নাটকের আত্মা। এগুলো ছাড়া এই নাটক শুধু একটি গল্প হতো। এই সংলাপগুলোর কারণেই এটি একটি অভিজ্ঞতা হয়ে উঠেছে। নাটকের পারিবারিক সম্পর্কের চিত্রায়নও অত্যন্ত বাস্তবসম্মত। চাচা চাচির বিশ্বাসঘাতকতা যে কতটা গভীরভাবে অনেককে আঘাত করে সেটা তার কথায় প্রকাশ পায়। যখন সে বলে আমি এতিম একটা ছেলে, তোমাদের আমি অনেক ভালোবেসে নিজ বাড়িতে থাকতে দিয়েছিলাম। এই কথাটুকুর মধ্যে একটি মানুষের সারা জীবনের একাকিত্ব, ভালোবাসার আকাঙ্ক্ষা এবং বিশ্বাসঘাতকতার যন্ত্রণা একসাথে ধরা আছে। আর এটাই এই নাটকের সবচেয়ে বড় শক্তি, যে এটি মানুষের অনুভূতির সবচেয়ে গভীর জায়গায় হাত দেয়।
তাই দর্শক বন্ধুরা, যদি আপনারা এমন একটি নাটক খুঁজে থাকেন যেখানে আছে প্রেম, আছে বিশ্বাসঘাতকতা, আছে কর্পোরেট ষড়যন্ত্র, আছে পারিবারিক দ্বন্দ্ব, আছে প্রতিশোধ এবং সবশেষে আছে একটি মানুষের ফিনিক্স পাখির মতো ছাই থেকে উঠে আসার গল্প, তাহলে গরিব ঘরের রাজপুত্র আপনার জন্যই তৈরি। চোখ রাখুন, মন দিয়ে দেখুন এবং অপেক্ষা করুন, কারণ এই নাটকের সেরা মুহূর্তগুলো এখনো আসতে বাকি। যে মানুষ একদিন রাস্তা থেকে উঠে কোটিপতি হয়েছিল, সে আবার রাস্তায় নামতে পারে, কিন্তু যে মানুষ ধুলো থেকে উঠতে জানে, সে ধুলোকে হীরা বানাতে জানে। অনেক সেই মানুষ, আর এই নাটক সেই মানুষের গল্প। দর্শক বন্ধুরা, বাংলাদেশের ওয়েব ড্রামার জগতে প্রতিদিন অসংখ্য নাটক মুক্তি পায়, অসংখ্য গল্প বলা হয়, অসংখ্য চরিত্র তৈরি হয়, কিন্তু সেই নাটকগুলোর মধ্যে হাতে গোনা কয়েকটিই থাকে যেগুলো দেখার পরেও মাথার ভেতরে গেঁথে থাকে, ঘুরতে থাকে, ভাবাতে থাকে, রাতের বেলা ঘুমানোর আগে মনে পড়ে এবং সকালে উঠে আবার দেখতে ইচ্ছা করে। আর গরিব ঘরের রাজপুত্র হলো ঠিক সেই বিরল নাটকগুলোর একটি, যেটি শুধু চোখকে নয়, মনকে নাড়া দেয়। শুধু কান্না আনি না, বরং ভেতরে ভেতরে একটা আগুনও জ্বালিয়ে দেয়। সেই আগুন হলো প্রতিশোধের আগুন, ন্যায় বিচারের আগুন, আর একজন অপমানিত মানুষের ঘুরে দাঁড়ানোর আগুন, যা দর্শক একবার অনুভব করলে আর এই নাটক ছাড়তে পারবেন না। এই নাটকের গল্পের কেন্দ্রে আছে অনিক, একজন স্বপ্নবাজ, সৎ, পরিশ্রমী মানুষ, যে নিজের হাতে তার ভাগ্য গড়েছিল, কোটিপতি হয়েছিল, ভালোবেসে বিয়ে করেছিল, একটি পরিবার গড়ার স্বপ্ন দেখেছিল। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য ছিল যে সে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল, তারাই তাকে সবচেয়ে বেশি ঠকিয়েছে। কারণ তার প্রিয় বন্ধু রাতুল, যাকে সে রাস্তা থেকে তুলে এনে তার কোম্পানির ম্যানেজার বানিয়েছিল, যোগ্যতার চেয়ে দ্বিগুণ বেতন দিয়েছিল, নিজের ভাইয়ের মতো ভালোবেসেছিল, সেই রাতুলই তিলে তিলে পরিকল্পনা করে অনেকের সবকিছু কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করেছিল। আর এই ষড়যন্ত্রের জাল এতটাই সূক্ষ্ম এবং দীর্ঘমেয়াদী ছিল যে অনেক সেটা টের পাওয়ার আগেই তার কোম্পানির সকল সম্পদ, তার সম্মান এবং তার স্ত্রীর বিশ্বাস সবকিছু একে একে হাতছাড়া হয়ে যায়। এবং এই হারানোর মুহূর্তটাই হলো এই নাটকের সবচেয়ে শক্তিশালী দৃশ্য। কারণ একজন মানুষ যখন সবকিছু হারায়, তখন সে যেভাবে প্রতিক্রিয়া দেখায়, সেটাই তার আসল পরিচয় প্রকাশ করে। আর অনেক সেই মুহূর্তে ভেঙে পড়েনি, বরং সে চুপ হয়ে গেছে। এবং যারা বাংলা নাটক দেখেন, তারা জানেন যে চুপ থাকা মানে হার মানা নয়, চুপ থাকা মানে পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি নেওয়া। আর অনেকের সেই প্রস্তুতিই হলো এই নাটকের মূল উত্তেজনার উৎস। এখন আসা যাক মেঘলার চরিত্রে। মেঘলা এই নাটকের সবচেয়ে আশ্চর্যজনক চরিত্র, কারণ সে যখন প্রথমবার পর্দায় আসে, তখন সে একজন সাধারণ মেয়ে, গরিব পরিবারের মেয়ে, যে শুধু ভালোবাসে এবং ভালোবাসা পেতে চায়। কিন্তু ধীরে ধীরে যখন উন্মোচিত হতে থাকে যে সে শালিমা বিল্ডার্সের মালিক, যে তার পালিত বাবা মায়ের কোটি কোটি টাকার ব্যবসার উত্তরাধিকারী, তখন দর্শকের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খায়, এই মেয়েটি কি শুধু একটি সম্পদশালী নারী, নাকি সে সত্যিকারের একজন শক্তিশালী মানুষ? এবং নাটক যতই এগোয়, ততই স্পষ্ট হয় যে মেঘলা শুধু টাকার মালিক নয়, সে একটি অসাধারণ মানসিক শক্তির অধিকারী। সে তার অনাগত সন্তান হারিয়েছে, সে স্বামীকে ভুল বুঝেছে, সে একা লড়েছে, সে কেঁদেছে, ভেঙেছে, কিন্তু সে কখনো মিথ্যার কাছে মাথা নোয়ায়নি। আর যখন রাতুলের আসল চেহারা তার সামনে উন্মোচিত হয়েছে, তখন সে যেভাবে শান্তভাবে একে একে রাতুলের সব অস্ত্র কেড়ে নিয়েছে, সেটা দেখলেই গায়ে কাটা দেয়। বুকে এক ধরনের শীতল আনন্দ জেগে ওঠে, যাকে বলে পোয়েটিক জাস্টিস, অর্থাৎ ন্যায় বিচার যখন ঠিক সেভাবেই আসে যেভাবে আসা উচিত। রাতুলের চরিত্র বিশ্লেষণ না করলে এই নাটকের রিভিউ সম্পূর্ণ হবে না, কারণ রাতুল এই নাটকের সবচেয়ে বহুস্তরীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর চরিত্র। সে ভিলেন, কিন্তু সাধারণ ভিলেন নয়, কারণ সে হাসে, সে রসিকতা করে, সে বন্ধুত্বের ভাষায় কথা বলে, সে ফুটা কপাল অফ দ্য ইয়ার বলে অ্যাওয়ার্ড দেয়।
এই রসিকতার আড়ালে সে যে কতটা ঠান্ডা মাথার শিকারী তা বোঝা যায় যখন দেখা যায় সে বছরের পর বছর অপেক্ষা করেছে, পরিকল্পনা করেছে, একে একে ঘুঁটি সাজিয়েছে। আনিস চৌধুরীর সাথে অনিকের চুক্তি বাতিল করিয়েছে, মেঘলাকে কিডন্যাপ করিয়ে অনিকের উপর দোষ চাপিয়েছে, চাচা চাচিকে ব্যবহার করে অনিকের অনাগত সন্তান নষ্ট করিয়েছে এবং সবশেষে অনিকের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে দিয়ে সম্পদ হস্তান্তরের কাগজে সই করিয়ে নিয়েছে। এবং এই সব কিছু করার পরেও সে হাসছে, মজা করছে, কারণ রাতুল জানে যে মানুষ পড়ে গেছে সে সহজে উঠতে পারবে না। কিন্তু রাতুল একটা জিনিস ভুলে গেছে। সে ভুলে গেছে যে অনেক সাধারণ মানুষ নয়। গরিব ঘরের রাজপুত্র যখন সিংহাসনে বসে তখন সে রাজা হয়, আর যখন সে সিংহাসন থেকে নামে তখন সে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ তার হারানোর আর কিছু থাকে না। এই নাটকের সংলাপ নির্মাণ নিয়ে আলাদাভাবে বলা দরকার, কারণ এই নাটকের প্রতিটি সংলাপ শুধু কথা নয়, প্রতিটি সংলাপ একটি অস্ত্র, একটি তীর, যা সরাসরি দর্শকের বুকে গিয়ে বিঁধে। যেমন যখন মেঘলা রাতুলকে বলে তুই অনিকের পায়ের নখেরও যোগ্য না, তখন দর্শকের মুখে নিজে থেকেই একটা হাসি ফুটে ওঠে। আর যখন অনিক বলে আহত বাঘ যখন ফিরে আসে তখন জঙ্গল কাঁপিয়ে ফিরে আসে, তখন দর্শকের বুকের ভেতরে একটা আগুন ধরে যায়, একটা শক্তি আসে, একটা বিশ্বাস জন্মায় যে ন্যায় একদিন প্রতিষ্ঠিত হবেই। এই সংলাপগুলো এই নাটকের আত্মা। এগুলো ছাড়া এই নাটক শুধু একটি গল্প হতো। এই সংলাপগুলোর কারণেই এটি একটি অভিজ্ঞতা হয়ে উঠেছে। নাটকের পারিবারিক সম্পর্কের চিত্রায়নও অত্যন্ত বাস্তবসম্মত। চাচা চাচির বিশ্বাসঘাতকতা যে কতটা গভীরভাবে অনেককে আঘাত করে সেটা তার কথায় প্রকাশ পায়, যখন সে বলে আমি এতিম একটা ছেলে, তোমাদের আমি অনেক ভালোবেসে নিজ বাড়িতে থাকতে দিয়েছিলাম। এই কথাটুকুর মধ্যে একটি মানুষের সারা জীবনের একাকিত্ব, ভালোবাসার আকাঙ্ক্ষা এবং বিশ্বাসঘাতকতার যন্ত্রণা একসাথে ধরা আছে। আর এটাই এই নাটকের সবচেয়ে বড় শক্তি, যে এটি মানুষের অনুভূতির সবচেয়ে গভীর জায়গায় হাত দেয়। তাই দর্শক বন্ধুরা, যদি আপনারা এমন একটি নাটক খুঁজে থাকেন যেখানে আছে প্রেম, আছে বিশ্বাসঘাতকতা, আছে কর্পোরেট ষড়যন্ত্র, আছে পারিবারিক দ্বন্দ্ব, আছে প্রতিশোধ এবং সবশেষে আছে একটি মানুষের ফিনিক্স পাখির মতো ছাই থেকে উঠে আসার গল্প, তাহলে গরিব ঘরের রাজপুত্র আপনার জন্যই তৈরি। চোখ রাখুন, মন দিয়ে দেখুন এবং অপেক্ষা করুন, কারণ এই নাটকের সেরা মুহূর্তগুলো এখনো আসতে বাকি।